1824 জন্ম নেওয়া একজন মানুষের গল্প। ছেলেবেলার প্রথম কয়েক বছর যশোরের গ্রামের বাড়িতেই। একটু বড় হয়ে মায়ের হাত ধরে যেতে হয় কলকাতাতে, যেখানে বাবা কাজ করেন। সেখানেই বসবাস আর লেখাপড়ার সাথে সাথে অন্যরকম হয়ে ওঠা। পরে বাবার পছন্দের মেয়েকে বিয়ে করতে না চাওয়ার দরুন ধর্ম পরিবর্তন, তাই নিয়ে টানাপোড়েন, সাথে বড় কবি হয়ে ওঠার স্বপ্ন, সচ্ছল জীবনের ছন্দপতন। একসময় মাদ্রাসে যাওয়া বা পালানো, সেখানেই সত্যিকারের কবি বা লেখক হয়ে ওঠার চেষ্টা, সাথে বিয়ে, সংসার, একজন শ্বেতাঙ্গ, রেবেকা, 4 সন্তানের বাবা হওয়া, টানাটানি সংসার যাপন। সেখান থেকেও পালানো, বাবা মায়ের মৃত্যুর পর সম্পত্তির অধিকার নেওয়ার যুদ্ধ, রেবেকার সাথে যোগাযোগ বন্ধ, হেনরিয়েটার সাথে বিয়ে ছাড়া সংসার করা, সন্তানের পিতা হওয়া, পরপর 3টি। এই সময়ে বাংলাতে লেখালেখির শুরু রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ দিয়ে হলেও দ্রুতই তিনি লিখে ফেলেন শর্মিষ্ঠা নাটক। তারপর মাত্র 4 বছরের মতো সময়ে মেঘনাদ বধে পৌঁছে যাওয়া বা এই ধরনের ছোটোখাটো মহাকাব্য লিখে হাত পাকিয়ে নেয়ার চেষ্টা। কিন্তু ছোটোখাটো মহাকাব্যই যখন যশ এনে দিল, তখন লেখালেখি প্রায় ছেড়েই দেয়া। তখন অন্য যশের পেছনে ছোটা, ব্যারিস্টার হতে হবে, তাই বিলেত যাত্রা, তার জন্য টাকা পয়সা জোগাড় যন্ত্র। সেখানে গিয়ে টাকা পয়সার সংকটে পড়া, সেখানে হেনরিয়েটের আগমন, তাই ফ্রান্সের ভার্সাই যাওয়া, ব্যারিস্টারি পড়া স্থগিত রেখে সেখানে থাকা, ইউরোপিয়ান কিছু ভাষা শেখা, হেক্টর বধ অনুবাদ বা লেখা, পরে আবার বিলেতে ফিরে গিয়ে ব্যারিস্টার পড়া শেষ করা। এই সময়ের মধ্যে বিদ্যাসাগরের দ্বারস্থ হওয়া টাকা পয়সার জন্য। বন্ধু রাজনারায়ণ বসুকে একটি চিঠিতে লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, হলেপ করে বলতে পারি আমি দেখা দেব এক বিশাল ধূমকেতুর মতো। এই চিঠিটি যখন লেখা, তখন তিনি খ্যাতি আখ্যাতির তুঙ্গে। বস্তুত বাংলা সাহিত্যের আকাশে বিশাল এক ধূমকেতুর মতো আবির্ভাব মাইকেল মধুসূদনের। চোখ ধাঁধানো দীপ্তিতে ভাস্বর, ভিন্নতর গতি প্রকৃতি, স্বতন্ত্র এক কক্ষপথ। নশ্বর দেহটি ধূমকেতুর মতোই দেখা দিয়ে অচিরে মিলিয়ে গেছে, কিন্তু রেখে গেছে এক চিরস্থায়ী ঔজ্জ্বল্য কীর্তিতে জীবনে। সৃষ্টির মতোই আশ্চর্য এক বর্ণময় জীবনও মাইকেল মধুসূদন দত্তের। মাইকেল মধুসূদন দত্ত সবসময় একজন রহস্যময় চরিত্র। তাকে নিয়ে লেখা গোলাম মুর্শিদের আশার ছলনে ভুলি বইটি মধুসূদনের ব্যক্তি জীবন, অর্থাৎ 1995 সালে এটি প্রকাশিত হয়। সেখানে মধুসূদনের ব্যক্তি জীবন, সাহিত্য জীবন এবং সমকালীন ইতিহাস দলিল বললেও ভুল হবে না। আমরা গোলাম মুর্শিদের কথা যদি চিন্তা করি, তাহলে তিনি এই যে 2 দিন হলো মারা গিয়েছেন। বাঙালি মধুসূদন খ্রিস্টান মাইকেল অথবা সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্ত হিসাবে নয়, বরং শতাব্দীর আধারে হারিয়ে যাওয়া ব্যক্তি মাইকেল মধুসূদন দত্তকে তুলে আনতে লেখক গোলাম মুর্শিদের যে প্রচেষ্টা, সেটা মোটেও সহজসাধ্য ছিল না। মাইকেল জীবনের উপাদান ছড়িয়ে আছে নানা জায়গায়। যশোর থেকে কলকাতা, মাদ্রাজ থেকে লন্ডন, ভার্সাই থেকে এডিনবরায়, আবার এমন প্রতিটি জায়গায় এতকাল পরে হানা দিয়ে পুষ্প্রাপ্য নথিপত্রের ধূলিধূসর পৃষ্ঠা এবং হারিয়ে যাওয়া, ছড়িয়ে থাকা সমুদয় নথিপত্র ঘেঁটে দীর্ঘদিনের অক্লান্ত চেষ্টা গোলাম মুর্শিদ উপহার দিলেন এমন এক গ্রন্থ, যা একাধারে মাইকেল মধুসূদন দত্তের প্রথম নির্ভরযোগ্য জীবন কথা এবং সেই জীবনের আলোয় মাইকেল মধুসূদনের রচনাবলীকে নতুনতর দৃষ্টিতে মূল্যায়নের প্রয়াস। দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশকালেই সর্বস্তরের বুদ্ধিজীবী পাঠক মহলে আলোড়ন তুলেছে গোলাম মুর্শিদের এই রচনা। মাইকেল মধুসূদন দত্তের 172তম জন্মদিনে গ্রন্থাকারে প্রকাশ করতে পেরে আমরা গৌরবান্বিত, এটা প্রকাশকাল যারা আছে তারা এটা বলেছে। একজন ধার্মিক হিন্দু পরিবারের ছেলে হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ, পাশ্চাত্যের প্রতি মোহ এবং সবার শেষে আবার নিজ দেশেই আগমন। মধুসূদনের জীবনটা কেটেছে নানা রকম চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে। খুব বেশি দিনের জন্য সুখ তার কপালে সহ্য হয়নি। বিলাসিতা প্রেমী এবং শৌখিন মধুর, তাই জীবনটা কেটেছে বেশ কষ্টে। গোলাম মুর্শিদ তার আশার ছলনে ভুলি বইতে মাইকেলের প্রায় পুরো জীবনের একটা বর্ণনা দিয়েছেন, এবং এক্ষেত্রে পাঠক বুঝবেন যে তিনি বইটি লেখার জন্য বেশ গবেষণা করেছেন।
আশা করছি বইটি পড়ার পরে এতদিন মাইকেল মধুসূদন দত্তকে পাঠক যেভাবে চিনত তার থেকে ব্যতিক্রমভাবে চিনবেন। প্রথম জীবনেই মাইকেল ছিল সাহিত্যপ্রেমী। পাশ্চাত্য সাহিত্যের প্রতি তার কাজ করত অন্যরকম মোহ। প্রতিভাবান এই ব্যক্তি নিজেও সাহিত্য রচনায় ছিলেন অসাধারণ। যুব বয়সে এক নীল নয়নার প্রেমে পড়বেন বলে মনস্থির করা মাইকেল তাই পিতার ঠিক করার সময়ে বিয়ের পিঁড়িতে বসতে নারাজ। আর তা থেকে বাঁচতেই তিনি বেছে নেন খ্রিস্টান হওয়া। সেখান থেকে যান মাদ্রাজ। মাদ্রাজে শুরু হয় তার আরেক জীবন। সেখানে তার তথাকথিত নীল নয়নার দেখা মিললেও সেই দাম্পত্য জীবন বেশি দিন টেকেনি। খ্রিস্টান হলেও তিনি প্রায় সব ক্ষেত্রেই হয়েছিল বর্ণবৈষম্যের শিকার। তিনি আবার আসেন ভারতবর্ষে, সংসার পাতেন হেনরিয়েটাকে নিয়ে। এখানে তার কাব্য প্রতিভার উন্মেষ ঘটে পুরোদমে। গতানুগতিক ভারতীয় সাহিত্যের বাহিরে গিয়ে তিনি রচনা করেন তার কাব্য। অমিত্রাক্ষর, ছন্দ, সনেটের সূচনা, মহাকাব্য রচনা। মাঝে মাঝে দেখা যেত একটি কাব্য রচনা করার কিছুদিনের মধ্যেই তিনি হাত দিয়েছিলেন আরেকটিতে। একই সাথে হয়তো করেছেন কোনো অনুবাদের কাজ। সমসাময়িক সাহিত্যিকদের মধ্যে মাইকেল পান তার সারা জীবনের স্বপ্ন খ্যাতি। কিন্তু শেষ জীবনে এসে মাইকেল এই খ্যাতির চেয়েও বড় করে দেখেছে গিয়েছে তার অর্থকে। আর তখনই ধরা দিতে হয়েছে জীবনের কাছে কিছু মানুষের প্রতারণা আর নিজের বিয়ে হিসেবে বিলাসীপূর্ণতা জীবনযাপন তার পেছনের জন্য সারা জীবন আর কি তার এটার জন্য আর কি দায়ী। সারা জীবন তিনি যে আত্মসম্মানকে বড় করে বেঁচেছিলেন, শেষ জীবনে সে তাও ধুলোয় মিশে দিতে হয়েছিল। অসামান্য প্রতিভাধর এই কবির তাই শেষ জীবনটা খুব সুখকর হয়নি। এমনকি তার মৃত্যুর পরেও সেরকম সম্মান তিনি পাননি। তার গুণের চেয়ে তখন বড় হয়ে দেখা দিয়েছিল তার খ্রিস্টান হওয়া এবং বেহিসেবী জীবনযাপনের সমালোচনা। অধিক সুখের আশায় ছুটতে থাকা মাইকেল বারবার শুধু ছলনায় পেয়েছেন। আত্মজীবনীটার নাম আশার ছলনে ভুলি, সত্যিই তাই। মাইকেল মধুসূদনের গোটা জীবনটাই যে এমন। কিসের এক মোহে বারবার নিজেকে ভেঙেছেন আবার গড়েছেন। ব্যক্তিজীবন হোক কিংবা কাব্যচর্চার সময়টুকু বা অন্য যে কোনো কিছু চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন সব কিছুকেই। কখনো বা ভাগ্য অনুকূলে ছিল, কখনো বা প্রতিকূলে। পড়ালেখার প্রতি ছিল দুর্নিবার আকর্ষণ। অতি সংকটে কিংবা অভাবকালীন সময়েও যখন যেভাবে পেরেছেন শেখার চেষ্টা করেছেন। ছিল একটা অ্যাডভেঞ্চারের নেশাও। মনে সচরাচর বাঙালিরা যা হয়, নিজস্ব বলয়ে আটকে থাকার যে অভ্যাস, সেটা ছিল না তার কোনো কালেই। যার প্রমাণ দেখতে পায় কবির জীবন প্রায় প্রতিটা বাঁকে। বাবা মায়ের চাপিয়ে দেওয়া মেয়েকে বিয়ে করবে না বা নিজের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পিতৃপুরুষের ধর্ম বিসর্জন দেয়া, শত বিপত্তির পরেও নিজের পছন্দের মেয়েটিকে বিয়ে করা, বারে বারে ভাগ্য বদলের আশায় জীবন নিয়ে জুয়া খেলা, কখনো লক্ষ্মী কখনো বা সরস্বতী দেবীর আরাধনা। প্রচণ্ড রকমের প্রতিভাবান হওয়া ছাড়াও কবি ছিলেন প্রচণ্ড রকমের ভোগী, যশপ্রার্থী এবং কল্পনাবিলাসী এবং বেশ কিছু পরিমাণে আত্ম অহমিকায় অন্ধ। এটা অনেকের মনে করেন। নিজেকে নিজেই বলেছেন ধূমকেতু। আসলেই কি তাই? আফসোস একটাই, কবু একটু নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারলে হয়তো আরও অন্যরকম হতো। কিংবা ওই যে একটা গান আছে, কি পেলে কি ভালো হতো ভেবো না, যা পেয়েছো তা কাজল কজনা পায় বলো না। সেখানে দেশীয় সমাজে তার চারিদিকে যারা বাস করতেন তাদের তুলনায় তিনি ছিলেন অনেক প্রতিভাবান। জনারণ্যে সবাইকে ছাড়িয়ে তাকে চোখ পড়ার মতো গুণাবলী তিনি প্রচুর পরিমাণে আয়ত্ত করেছিলেন। বাংলা সাহিত্যকে তিনি একা যতটা এগিয়ে দিয়েছিলেন, পরবর্তীকালে রবীন্দ্রনাথ ছাড়া অন্য কেউ তা করেননি। বর্ণাঢ্য ব্যক্তিত্ব হিসেবেও তিনি জীবদ্দশাতে কিংবদন্তি পরিণত হয়েছিলেন। জীবনের শেষ 2-3 বছর তিনি ঈর্ষার অযোগ্য যে করুণ পরিণতি লাভ করেছিলেন, তা তাকে সমাধিস্থ করার ঘটনা নিয়ে যে কুৎসিত নোংরামি দেখা দিয়েছিল, তা থেকে তার নিঃসঙ্গতার অভ্রান্ত প্রমাণ পাওয়া যায়। যতদিন মাইকেল সচ্ছল ছিলেন, ভোজ দিতেন, মদ্যপান করতেন, বিনে পয়সায় মামলা জেরে দিতেন, ততদিন দেশীয় সমাজে তাকে খ্যাতি করার লোকের অভাব হয়নি। কিন্তু তিনি যখন নিঃস্ব, রিক্ত হয়ে মৃত্যুর দিন গুনছেন, তখন খুব কম লোকই তার খবর নিয়েছেন। তিনি যদি অনেক সঞ্চিত অর্থ রেখে মারা যেতেন, তাহলে সমাধিস্থ করার ব্যাপারে সম্ভবত এতটা বিরোধিতা
মানে কখনোই আসতো না। অনেক কিছুর পরে বলা যায় যে শেষ সময়ে মৃত্যুর আগের বছরগুলো নিজের এবং হেনরিয়েটার জীবন সংশয়কে এগিয়ে আনা, মৃত্যুর কয়েক সপ্তাহ আগে শর্মিষ্ঠার বিয়ে দেওয়া, অথচ একসময় নিজে পিতার পছন্দে বিয়ে করেননি, সন্তানদের জন্য নিশ্চিত কোনো ভবিষ্যৎ রেখে যেতে না পারা এক জীবন, কবি জীবন 1873 যেন তার অবসান। কবি মাইকেল মধুসূদন দত্ত তার আত্মবিলাপ কবিতায় বলেছেন যে আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়, তাই ভাবি মনে জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে যায়, ফিরাবো কেমনে দিন দিন আয়ুহীন হীনবল দিন দিন, তবুও এ আশার নেশা ছুটিল না একই দায়, রে প্রমন্ত মন মম কবে পোহাইবে রাতি,